নমস্কার, আইন কানুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রায় প্রতিটি পরিবারেই এখন এই দাম্পত্য কলহ বা পারিবারিক নিগ্রহের ঘটনা এটা যেন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারেও দাঁড়িয়ে আছে। আমরা যারা আইন আদালতের সঙ্গে যুক্ত, যারা এইসব নিয়ে কাজকর্ম করি, আমরা প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছি এই ধরনের অসংখ্য অভিযোগ প্রায় প্রতিদিনই আদালতে জমা পড়ছে এবং তাই নিয়ে বিচার কার্য চলছে। আমরা জানি যে এই নিয়েও নানান রকম আইন রয়েছে। মূলত যারা যেসব বধূরা নির্যাতিত হচ্ছেন তাদের জন্য বিভিন্ন আইন রয়েছে, 498 রয়েছে, ডিভি অ্যাক্ট রয়েছে, তাদের জন্য ঘোরপোষের আইন রয়েছে। হ্যাঁ, আমরা এগুলো নিয়ে আমার অভ্যস্ত, এর আগেও আমরা আলোচনা করেছি। কিন্তু আবার অনেক সময় আমরা এটা জানি না যে এই আইনগুলো সবটাই কি একমুখী, অর্থাৎ সবটাই কি স্ত্রীদের পক্ষে, স্বামীদের পক্ষে কি কোনো আইন নেই? স্বামীরা কি তারাও কি নির্যাতিত হন না? কিন্তু আমরা যারা বাস্তবে যারা কাজ করি তারা অনেক সময় এর উল্টো ঘটনাটাও দেখতে পাই। এইসব নিয়েই আজকে আমরা আলোচনা করব। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছে দুজন বিশিষ্ট অতিথি। আসুন আমরা আগে আপনাদের সাথে পরিচয়টা করে দিই। আমার বাঁদিকেই রয়েছেন নন্দিনী ভট্টাচার্য, ওনার ডেজিগনেশন হচ্ছে MRA, অর্থাৎ পুরুষ অধিকার কর্মী, মেন্স রাইট অ্যাক্টিভিস্ট। উনি দীর্ঘদিন ধরে যেসব পুরুষরা নির্যাতিত হচ্ছেন, তারা জানেন না তাদের কি আইনি অধিকার রয়েছে, তাদের জন্য উনি সংগ্রাম করছেন, আন্দোলন করছেন, তাদের আইনি সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন। উনি এই ব্যাপারে একজন উল্লেখযোগ্য একটি নাম বর্তমান সমাজে। তারপরেই রয়েছেন আরেকজন বিশিষ্ট অতিথি, মাননীয় একজন বরিষ্ঠ এবং প্রবীণ আইনজীবী শ্যামল কান্তি ব্যানার্জি। আপনাদের দুজনকেই দূরদর্শনের তরফে স্বাগত জানাই। আর আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে বলি আপনারা অবশ্যই এই অনুষ্ঠানে ফোন করবেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে, তবে প্রশ্নটি যেন সংক্ষিপ্ত হয়। আর আপনারা যখন প্রশ্নটা করবেন তখন আপনারা টিভির ভলিউমটা একেবারে কমিয়ে দেবেন। আমি আজকের যে বিষয়টা, সেই বিষয়টা আরেকবার বলে দিই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো পারিবারিক নিগ্রহ ও খোরপোশ। আপনারা যখন ফোন করবেন আপনারা টিভির ভলিউমটা একেবারে কমিয়ে দেবেন এবং টেলিফোনে কথা বলবেন। আর প্রশ্নটা যেন অবশ্যই যেন সংক্ষিপ্ত হয়। আর একটা কথা মনে রাখবেন, আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য কিন্তু কোনো ঝগড়া, বিবাদ বা বিতর্ক তৈরি করা নয়। যা আইন রয়েছে সেটাই বলবো এবং একই সঙ্গে যে বর্তমান আমরা যারা আইন আদালতের সঙ্গে যুক্ত, সেখানে কি পরিস্থিতি, বাস্তবিক যে কি পরিস্থিতি যেগুলো চলছে বা তার যে বিপরীত যে চিত্রটা, সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আরও একটা কথা বলি, আজকের এই অনুষ্ঠানটি কিন্তু এখন ইউটিউবেও আপনারা দেখতে পাবেন। তাহলে দেরি না করে আমরা সরাসরি আলোচনায় চলে আসি। আমি প্রথমেই প্রশ্ন রাখবো আমাদের মাননীয় আইনজীবী, বিশিষ্ট আইনজীবী শ্যামলদার কাছে। আচ্ছা শ্যামলবাবু, এটা বলুন যে আজকে যে আমাদের যে আলোচনার বিষয়টা, যে পারিবারিক নিগ্রহ এবং খোরপোশ, তো পারিবারিক নিগ্রহ বলতে আমরা সাধারণত এতদিন বুঝে আসি যে বধূ নির্যাতনের কথাটাই আমরা মূলত জানি। এবং বধূ নির্যাতন তো নতুন কিছু নয়, বহুদিন ধরেই হচ্ছে। তো এইটার জন্য যে প্রথম যে আইনটি আসে 498-এ, অর্থাৎ বধূ নির্যাতন সংক্রান্ত যে আইনটি আসে, সেটা আসে অনেক দিন আগে। তারপরেও এটা বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে এটাও বিবর্তন হয়েছে, সংশোধনী হয়েছে বাস্তবিক পরিপ্রেক্ষিতে, বিভিন্ন এর প্রেক্ষিতে। তো এখন ঠিক কী অবস্থা এসে দাঁড়িয়েছে? এই 498টা যখন শুরু হয়েছিল তখন একটা উদ্দেশ্য নিয়ে হয়েছিল, তারপরে দেখা গেছে এটা অপব্যবহারও হচ্ছে। তো সেইখান থেকে আজকে কি অবস্থায় আছে? কারণ বহু মানুষ, বিশেষ করে পুরুষরা, মানে যারা স্বামী আর কি, তারা খুব আতঙ্কগ্রস্ত দেখেছি আমরা যারা, আপনিও নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা আছে। শুধু স্বামী নয়, তার সঙ্গে পরিবারে যারা যারা থাকেন আর কি, অর্থাৎ তার মা বাবা আছেন, তার ভাই বোন যারা থাকে, তারা হয়তো আদৌ এর সঙ্গে যুক্তই নন, তারা হয়তো দূর দূরান্তে থাকেন। হ্যাঁ, তারাও অনেক সময় খুব আতঙ্কিত বোধ করেন যে কখন তারা ফেঁসে যাবে। তো এই প্রেক্ষিতে আপনার একটু অভিজ্ঞতাটা বলুন, আইনটাও বলবেন যে 498 এই যখন হয়েছিল তখন কীরকম ছিল, তারপরে বিবর্তনে আজকে কি অবস্থায় এসছে। না দেখুন, 498A যখন হয়েছিল সেটা হচ্ছে সেকেন্ড অ্যামেন্ডমেন্টে আমাদের 1993-তে 498 এটা আমাদের আইনে আনা হলো কেন? টু প্রোটেক্ট দ্য উইমেন ফ্রম টর্চার, মানে স্ত্রীকে, বিবাহিত স্ত্রীর ওপরে যে কোনো ধরনের হাজব্যান্ড, স্বামী বা তার আত্মীয় স্বজনের দ্বারা নির্যাতন হলে পরে সেটা হচ্ছে পেনাল অফেন্স হিসাবে আনা হলো, যার ম্যাক্সিমাম সাজা হচ্ছে 3 বছর পর্যন্ত হতে পারত। কিন্তু ওটার সঙ্গে এই 498-এর অপব্যবহার, মানে ইজি অ্যাক্সেস টু দি কেস অর দি প্রসিডিংস এত সহজ হয়ে গেল যে যার ফলে এই আপনি যেটা শুরু করেছিলেন যে পরিবারের সবাইকে, শুধুমাত্র স্বামী নয়, স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাসুর, দেওর, যারা যারা আছে, এমনকি দূর দূরান্ত, তাদের প্রত্যেককে একই দড়িতে বাঁধা যেত। এবং সেই সময় ছিল, আমাদের বাস্তব অভিজ্ঞতা হচ্ছে যে তাতে দেখা যাচ্ছে রাত্রি 2টোর সময়
দেখা গেল ভয়াবহ, রাত্রি 2টোর সময় স্বামী স্ত্রী দুজনে শুয়ে আছে, এমন সময় দরজায় নক। কি ব্যাপার? না পুলিশ। কেন পুলিশ? না আপনাকে যেতে হবে থানায়। কেন থানায় যেতে হবে? না আপনার ওয়াইফ বলে আজ সন্ধ্যেবেলা তো আমরা একটা কলকাতার নাম করা একটা গহনার দোকান থেকে আমি আমার স্ত্রী দুজনেই বলে হ্যাঁ আজকে গেছেন, কিন্তু গতকালের অভিযোগটা তো তাতে মুছে যায়নি, আপনাকে যেতে হবে। কিভাবে অপব্যবহার হচ্ছিল, যার রেমেডি কি হবে সেটা কিছু হচ্ছিল না। পরবর্তীকালে দেখা গেল সেই যে মানে অপব্যবহারের আমি উদাহরণ দিচ্ছি, অপব্যবহারটি আমরা পরে আসবো। আপনি আইনটা একটু খালি বলুন যে শুধু বধূ নির্যাতনের যে ধারাটা যখন এলো তখন এই ধারার যেটা উদ্দেশ্য ছিল নির্যাতন বলতে যে শুধুমাত্র শারীরিক এবং মানসিক নির্যাতন এটা যেমন দেখাতে হবে, প্রমাণ করতে হবে। মাননীয় সুপ্রিম কোর্ট যেটা বললো যে শুধুমাত্র নির্যাতন বললেই হবে না, কারণ এর মধ্যে দেখা গেছে যে মারধর তো হতেই পারে। মাননীয় সুপ্রিম কোর্টের অবজারভেশন হয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতি হতে পারে, মারামারিও হতে পারে, তার জন্য 498 হবে না। কারণটা ব্যাখ্যা করে বলতে হবে, আদালতের কাছে পরিষ্কার হতে হবে যে এই মানসিক বা শারীরিক নির্যাতন কি কারণে, অর্থাৎ সেই কারণের পিছনে বলা হলো, ব্যাখ্যা করা হলো যে পণের দাবিটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে এলো। সেইটাই পরবর্তীকালে দেখা গেল অবগত হয়েছেই যে পণ হয়তো দাবি ছিলই না, মিথ্যে পণের দাবি করে অভিযোগ দায়ের করা হলো। এই সংশোধনীটা কিভাবে? না শুধুমাত্র পরের জন্য নয়, এই বধূ নির্যাতন যেটা আমি বারবার বলছি, সেকেন্ড অ্যামেন্ডমেন্টে আমাদের আসলো 1993 সালে। তখন যে 498 এর ব্যাকেটা কিন্তু পেনাল অফেন্স, এটা কিন্তু অপরাধযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়। তাতে হচ্ছে দুটো মানে এ এবং বি, ক এবং খ দুটো ধারা, মানে ক্রুয়েলিটির মানেটা কি সেই ব্যাখ্যা সেই প্যারামিটারে নিয়ে যেতে হবে। এতে কি বললো, মানে কতে কি বললো, সেই ক ধারা এতে বলল যে শারীরিক নির্যাতন এমন জায়গায় হতে হবে যে জায়গাতে তার ইনজুরি, শারীরিক ইনজুরি, এমনকি তাকে হয়তো আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, এইটা এমন একটা। দুয়ে বলল, খতে বলল, বিতে এসে বলল এই অত্যাচারটা শুধুমাত্র মানে হাজব্যান্ড স্বামী এসে ফিরে একটা ওয়াইফকে চড় মারলো, তাহলে কিন্তু 498 যেটা অপব্যবহার হচ্ছিল। কিন্তু দেখা গেল যে বলল যে না এটা করতে হবে হচ্ছে গিয়ে যে তাকে এই যে পণের জন্য কোনো রকম অবৈধ অন্যায় চাহিদা পরিপূর্ণ না করার জন্য, পূর্ণতা না পাওয়ার জন্য তাকে অত্যাচার, এই দুটো ভাগ করে দিল। এই দুটো ভাগ না হলে, যেমন কলকাতা হাইকোর্ট আমি বলি বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার 2010 সালে, এখন তো অনারেবল সুপ্রিম কোর্ট এটাকে 2014 সালে, ওটা আবার 2010 সালে উনি বললেন যে মিয়ার ফিজিক্যাল অ্যাসল্ট শুধুমাত্র শারীরিক নির্যাতন করলে পরেই কিন্তু ওটা বধূ নির্যাতনের মধ্যে পড়বে না, আরো কিছু, তার মানে অন্যায়ভাবে কোনো চাহিদা পূরণ করতে না পারার জন্য, যেটাকে পরবর্তীকালে দেখা গেল যে আমাদের সুপ্রিম কোর্ট 2021 এবং সুপ্রিম কোর্ট 2020 পর আহুজা কেস এগুলো নিয়ে আমরা আসছি, পরবর্তী আসবো যে 41 নোটিশের ব্যাপার এগুলো আসছে। হ্যাঁ ওগুলো আপনি বলবেন, বুঝতে পারলো যে অপব্যবহারের চূড়ান্ত এই রাত মাঝরাতে গিয়ে আমি পরে আসবো, ওই নিয়ে আসবো। আমি একটু আমার মাননীয় অতিথি একটু এখন অনেক বেশি হয়ে গেছে, বলার সুযোগ হয়েছে। হ্যাঁ, এইগুলো আমাদের মানুষকে সচেতন করার জন্যই আজকে এই অনুষ্ঠান, কারণ বহু মানুষ জানেই না যে 498 মানেই বোধহয় একটা মারাত্মক ব্যাপার এবং যে কোনো সময় অ্যারেস্ট হবে, থানা পুলিশ হবে, এই যে ভীতিটা কাজ করে, এটাও একটা অপব্যবহারের অন্যতম কারণ। আমি নন্দিনীর কাছে এই প্রশ্নটা রাখবো। আপনি তো দীর্ঘদিন ধরে এই নিয়ে কাজ করছেন এবং আপনার অভিজ্ঞতা একবারে মানে ফিল্ড ওয়ার্ক, আমরা যারা আইনজীবীরা কোর্টে কাজ করছি আমাদের যে অভিজ্ঞতা, আপনার আরও বিষয়ত অভিজ্ঞতা, কারণ আপনি একটা সংগঠন করে চালাচ্ছেন, আপনার কাছে বহু নির্যাতিত পুরুষরা আসছে। তো এই পরিপ্রেক্ষিতে আপনার কি মত? দেখুন, আজকে অত্যন্ত ভালো লাগছে। এক তো হচ্ছে আপনাদের দুজনের মাঝখানে বসে আছি, যেটার যোগ্যতাই সত্যি আমার আছে কিনা আমি জানি না, কিন্তু হয়তো আজকে এই কাজটা করার জন্য এরম একটা জায়গায় এরম একটা আলোচনা, তার থেকেও আমি দূরদর্শন কেন্দ্রের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে এরম একটা আলোচনা আজকে উঠে আসছে, যে সেটাই হয়তো ভাবা যায়নি যে বধূ নির্যাতন এবং খোরপোশ নিয়ে নিশ্চয়ই আলোচনা হতে পারে, কিন্তু তাতে ভারতবর্ষের পুরুষের অবস্থান এই যে একটা বিষয় উঠে আসতে পারে, এটা কিন্তু খুব একটা মানে চিহ্নিত করার মতো ব্যাপার। যেরকম একটা আলোচনা হচ্ছে বা আপনাদের মতন সিনিয়র আইনজীবীরা এটা নিয়ে চিন্তিত হচ্ছেন, ভাবছেন, বলছেন, এটা একটা বড় ব্যাপার। তবে কি বলুন তো, যেই কারণে এটা এসেছিল আজ তো ঠিক আর সেই ব্যাপারটা নেই, তবে এখনও আমরা বিশ্বাস করি যারা আমরা পুরুষ অধিকার নিয়ে কাজ করি যে নারী কিন্তু অত্যাচারিত, নিশ্চয়ই আজও, কিন্তু যেখানে তারা অত্যাচারিত সেখানে এই খবরগুলোই পৌঁছয় না। তারা হয়তো অনেকে আজও জানেনই না তাদের জন্য আইনগুলো আছে,
থানা পুলিশে যাওয়া যায়। মানে আপনি প্রান্তিক মহিলাদের কথা বলছেন? প্রান্তিক ভারতবর্ষ জুড়ে বলছি, শুধু বাংলার কথা বলছি না, যেখানে তারা সত্যি সত্যি এ ধরনের অত্যাচার হন না, তারা এটাই স্বাভাবিক, তারা মনে করেন এটাই জন্ম চলে আসছে, এটা আমাদের হয়তো এটাই আমাদের এভাবেই জীবন চলবে। তারা কিন্তু আজও জানেন না তাদের জন্য কোনো আইন হয়েছে। কিন্তু মজার বিষয়, যারা এই জিনিসগুলো নিয়ে অপব্যবহার করছেন তারা এতটা অপব্যবহার করছেন যে আজকে কিন্তু পুরুষ মানুষের জীবন ওষ্ঠাগত বলবো না, তাদের পুরুষ মানুষ এবং তাদের পরিবাররা কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, তাদের জীবন সব শেষ হয়ে গেছে, সর্বশান্ত নিঃস্ব। এবং আরেকটা জিনিস হচ্ছে জানেন, যে অনেক মহিলা আমায় ফোন করেন, করে বলেন দিদি বিশ্বাস করুন আমরা না সত্যি সত্যি অত্যাচারিত এবং প্রতারিত। এটা না আমাকে খুব ভাবাচ্ছে আজকাল, যে এই দিন তো আসার কথা ছিল না, যে মহিলাদের একজন পুরুষ অধিকার কর্মীকে ফোন করে কনভিন্স করতে হচ্ছে যে দিদি আমরা সত্যি সত্যি অত্যাচারিত। বিশ্বাস করুন আমাদের হয়তো দিদি একটু মেনটেনেন্সটা পেলে ভালো হতো। আমি বলছি না যে মেনটেনেন্স একেবারেই পাওয়া উচিত কারুর নয়, কেউ কেউ হয়তো সত্যি আছেন, হয়তো রোজগার নেই, হয়তো অল্প শিক্ষিত, হয়তো তার বাপের বাড়ির অবস্থাও ভালো নয়, তাদের হয়তো সত্যি সত্যি একটা অত্যাচার করে বা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। সবাই যে ভীষণ ধোয়া তুলসী পাতা, সবাই যে কিছু করেননি এরকম তো নয়। কিন্তু আমি শুধু মাঝে মাঝেই আজকাল ভাবছি যে কোথায় গিয়ে আমরা দাঁড়ালাম, যে অনেক মহিলাকে ফোন করে আমাদের পুরুষ অধিকার কর্মীদেরকে কনভিন্স করতে হচ্ছে দিদি আমরা কিন্তু সত্যি সত্যি অত্যাচারিত, বা আমাদের সঙ্গে কিন্তু এগুলো হয়েছে, যে আমাদের একটা ওষুধ কেনারও টাকা নেই। এই দিন তো আসার কথা ছিল না। মহিলাদের তো এখানে গিয়ে দাঁড়াবার কথা ছিল না, তাদের তো তারা হকের লড়াই লড়ে এগুলো পেয়েছিলেন। তাহলে আজ কেন এই দিনটা এলো? তাহলে এই সিংহভাগ একটা মহিলা যারা এগুলো করলেন তারাই কি এটার জন্য দোষী রইলেন না? তাহলে সেই মেয়েরাই মেয়েদের শত্রু প্রমাণিত হলো না? আজকে পুরুষ মানুষকে নাকানি চোবানি খাওয়াতে গিয়ে, পুরুষ মানুষকে সর্বশান্ত করতে গিয়ে, তাদের পরিবারকে আত্মহত্যা করতে বাধ্য করতে গিয়ে তারা নিজেদের স্বজাতিকে আজকে কোথায় এনে দাঁড় করালেন? আজকে এই কতগুলো আইনের সুবিধা নিয়ে তারা ঠিক কি করলেন? আজকে বিভিন্ন কর্পোরেটে মহিলাদেরকে মনে করা হচ্ছে নেব কিনা, লয়াররা ভাবছেন জুনিয়র রাখবো কিনা, ডাক্তাররা মনে করছেন জুনিয়র ডাক্তারদেরকে সঙ্গে রাখবো কিনা। তাহলে মহিলারাই এই যে নিজেদেরকে পেছনে টানার লড়াইতে, কাজেই এই মানে পারিবারিক নিগ্রহ এবং খোরপোশ তো তার মধ্যে একটা বিরাট ব্যাপার। আজকে এই খোরপোশের কারণে পুরুষ মানুষের জীবন শেষ হতে বসেছে, এবং ছেলেরা বিয়ে করতে ভয় পাচ্ছেন। ছেলেদের বাবা মারা বিয়ের আগে এসে আমাদের কাছে বলছেন যে দিদি কি করা যায় বলুন। তাহলে এই যে একটা প্রজন্মের পর প্রজন্ম শেষ হতে বসেছে, এবং আমরা বিয়েটা মেনলি কেন ছিল, আমাদের বংশবৃদ্ধি, অর্থাৎ একটা বড় উদ্দেশ্য তো, যে মানে মানব জন্ম প্রবাহিত হবে বিয়ের মধ্যে দিয়ে। তাহলে একসময় তাহলে নারীরা কি মনে করছেন পুরুষ শূন্য পৃথিবীতে, বা এমনিতেই তো পুরুষ আর নারীর অনুপাত হাজার হাজার কুড়িতে গিয়ে দাঁড়িয়েছে, তা ওনারা কি মনে করছেন তাহলে সেটারও দরকার নেই হয়তো। আর যেটা মনে হয় আমাদের, যে যারা নারী অধিকার নিয়ে লড়াই করেন তারা কিন্তু হয়তো এই সিআরপিসি মানে 125 সিআরপিসির ব্যাপারটা না থাকলে না ওনারা হয়তো বিয়ে ব্যাপারটা টিকিয়ে রাখতে চাইতেন না। কারণ ওনারা যেভাবে বিয়ে থেকে আজকাল অনেক রিচুয়ালস তো বাদ দিচ্ছেন, তো বহু জিনিস ঠিক আছে, সেটা নিয়ে আমাদের কিছু বলা নেই, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। এই কন্যাদান বাদ যাবে, সিঁদুর পরানো বাদ যাবে, ওনারা কিন্তু সন্তর্পণে পরবর্তী জিনিসগুলো বাদ দিতে চাইছেন না। আজকে বিয়ে ওনারা যদি এটাও বলতে পারতেন যে বিয়ের থেকে এগুলো বাদ যাবে, এই আইনের সুবিধেগুলো, সেখানে কিন্তু ওনারা তখন অল্প শিক্ষিত বা বেরোজগারে বা গরিব বাড়ির মেয়েদের মতন ওনারা ওগুলো কিন্তু রেখে দিতে চাইছেন। আজকে খোরপোশের মামলা বা নির্যাতনের সেগুলো থেকে কিন্তু ওনারা সরতে পারছেন না। তাহলে আমাদের যেটা মনে হয় যে মানে খুব জরুরি, জানেন তো, যে ভাবা খুব দরকার যে আমরা কোথায় এসে দাঁড়ালাম। মানে আপনি বলতে চাইছেন যে এই আইনটা যেমন মেয়েদের সুরক্ষা দেওয়ার জন্য খুব প্রয়োজনীয় ছিল, একই সঙ্গে কতিপয় মহিলার তারা এটাকে অপব্যবহার করার জন্য পুরুষ সমাজের কাছে এখন একটা বিয়ে করাটা বা নারীদের সম্পর্কে, শুধু তাই নয়, মানে মেয়েদের কাছেও তো সুরক্ষা কবচ রইল না। এটা যেই মেয়েদের সত্যি বিচারের দরকার ছিল তাদের বিচার প্রহসনে পরিণত হলো। ধরুন আপনাদের আইনজীবীদেরও তো মনে হতে পারে যারা এই মেয়েটাও বোধহয় ফলস, এও হয়তো শ্বশুরবাড়িকে একটা টাকা মানি এক্সটর্শনের জন্য মামলাটা করেছে, হতে পারে তো। আপনারা বলুন, আপনারা এত যে ফলস দেখছেন মামলা, আমাদের কাছে তো হতেই পারে, আমাদের কাছে তো আর মেয়েরা আসেন না, কিন্তু আপনাদের কাছে তো পুরুষ নারী উভয়তই আসেন। তা আপনাদের যদি কাল থেকে মনে হতো শুরু হয় যে আরে এই মেয়েটাও ফলস, এই দেখ আবার শ্বশুরবাড়ি থেকে টাকা টেনে নেওয়ার জন্য এই এসেছে, সেখানে তো আপনাদেরও কোনো দোষ নেই। বলুন আপনারা কি করে বুঝবেন কে সত্যি কে মিথ্যে? তাহলে আমাদের এখানে কি ধরুন আজকে আমাদের বক্তব্য হচ্ছে 498-এ যদি পুরুষটি অত্যাচার করে থাকেন তার নিশ্চয়ই শাস্তি হোক, কিন্তু ধরুন আমাদের আজকে একটা ফলস 498-এ যখন ধরা পড়ে সেখানে কি মহিলাটির কিছু শাস্তি হয়? আমরা বলি তখন স্বামীর নামে মিথ্যে মামলা করা নিষ্ঠুরতা, কিন্তু তারপরেও কিন্তু সেই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কিন্তু স্বামীর ওপরেই বর্তায়। আমরা কি বলি যে না এখানে আপনি পাবেন না
খোরপোশ বা পাবেন না ভরণ পোষণ, একই সঙ্গে একটা খোরপোশের মামলাও চলে, খোরপোশটা চলে, চলতে এবং বা থাকে। তাকে কি জেলে ঢোকানোর কোনো ব্যবস্থা করা হয়? হয় না, কিন্তু সেটা হয় না বলেই কিন্তু আমাদের এখানে কিছু বদলাচ্ছে না। মানে আমাদের বক্তব্য পুরুষ মানুষের জন্য তাহলে সুরক্ষা কবচ তৈরি হোক, যেখানে তারাও গিয়ে কমপ্লেন করতে পারেন, যেখানে তারাও গিয়ে অভিযোগ থানায় জানাতে পারেন, তা একটা মেন্স কমিশন হোক কি একটা 498B হোক, আমার বক্তব্য তাহলে সবকিছু সমান সমান হোক। তারা এই ব্যাপারে আমি বলতে পারি, এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে অবশ্যই পুরুষ পারে। যদি দেখা যায় যেটা ম্যাডাম বললেন যে পুরুষ কি তাহলে ব্যবস্থা নিতে পারে না, নিশ্চয়ই। যদি দেখা যায় পুরুষের হাতে সেই অস্ত্র আছে যে মিথ্যে সাক্ষী দিচ্ছে, তাহলে আমাদের আইনের মধ্যেই, ভারতীয় আইনেই, সাক্ষ্য আইনেই রয়েছে, আমাদের আইনের মধ্যেই রয়েছে যে তার বিরুদ্ধে কি কি করা যেতে পারে। এমনকি ফৌজদারি কার্যবিধির আমরা যদি মনে করি তাকে পারজারির মামলা করতে পারি, যে ফলস এভিডেন্স দিয়েছে, মিথ্যা দিয়েছে, তাতে যদি প্রমাণ করতে পারি, তারপরে 211-এ আমরা মামলা নিয়ে আসতে পারি যে মিথ্যে সাক্ষ্য দিয়ে আমাকে এভিডেন্স দিয়েছে এবং প্রমাণ হয়নি, তাতে প্রমাণ হলে তার স্ত্রীর বিয়ের সাজা হবে। একই সঙ্গে বিচার ব্যবস্থা আছে, হয় কি সত্যি না, প্রসিডিওর আছে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে। নিশ্চয়ই যত আলোচনা এগোবে আমি বলবো একটু এই যেটা ননিদি বললেন যে হ্যাঁ, যে অনেক সময় পরে দেখা গেল যে বধূ নির্যাতনের যে অভিযোগটা এসছে সেটা সম্পূর্ণই মিথ্যে অভিযোগ। তো একটা ম্যালিশিয়াস প্রসিকিউশন, একটা ডিফামেশন আছে, ম্যালিশিয়াস 500 মামলা করবে, হ্যাঁ, কিন্তু আইনে প্রভিশন আছে, অবশ্যই আছে, প্রয়োগও হয়, হ্যাঁ, প্রয়োগটা হয়। আমি আমার মাঠে, আমি ব্যক্তিগতভাবে মাঠে এরকম অনেকগুলো সেকশন 500 দিয়ে মামলা হয়েছে, যাতে মানে যারা ম্যাজিস্ট্রেট তারা তাতে কগনিজেন্স দিয়েছে এবং তাকে প্রমাণ করতে হয়েছে। আমি একটা মামলার কথা বলে দিই, চুচুড়াতে থাকে ইঞ্জিনিয়ার বাগান, এখানে মামলা হলো গরফা থেকে তুলে নিয়ে চলে গেল। যেদিন তুলে নিয়ে গেল দেখা গেল যে সমস্ত মিথ্যের উপরে দাঁড়িয়ে আছে। যখন প্রমাণ হলো, আলটিমেটলি যেহেতু গরফা থানা আমাদের আলিপুর জুরিসডিকশন, তাতে একটা মামলা আনলো শ্বশুরবাড়ির লোকেরা যে মিথ্যে মামলায় আমাকে শাসানো হয়েছে, এবং ফাঁসানো শুধু তাই নয়, আমার অসম্মানটা, আমার মানহানিটা শুরু হয়েছে ওই গরফা থেকে। তখন এখানে কগনিজেন্স দিল, সেই নিয়ে সেই বিচার চলছে, তাতে তার বিরুদ্ধে, স্ত্রীর বিরুদ্ধে এমনকি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাকে পুলিশ প্রডিউস করেছে কোর্টে, ওই ওয়ারেন্ট বলে। সুতরাং আছে, এটাকে প্রয়োগ করতে হবে। আমাদের ভারতীয় সংবিধান কিন্তু ফ্লেক্সিবল, রিজিড নয়, এমনকি টাইম টু টাইম আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে। বলে শিখেছো কোথায়, ঠেকেছি যেথায়, যেখানে গিয়ে আটকে যাচ্ছি সেখানেই সংবিধান অ্যামেন্ড হচ্ছে না তা নয়, প্রয়োগ করতে হবে, সঠিকভাবে প্রয়োগ। আমি যদি একটু ছোট কথা বলার অনুমতি পাই, আসলে কি হয় জানেন তো দাদা, এই ধরুন এক একটা 498A বা ডিভির মামলা চলতে থাকে বছরের পর বছর, তারপরে যদি কোনো কারণে মানে দেখা যায় যে অ্যাকুইটেল হলো, যে ছাড়া পেলো, বেশিরভাগ ক্ষেত্রে তারপরে তাদের না অভিজ্ঞতা আছে, যদি 100টার মধ্যে অধিকাংশই কিন্তু এগুলো অ্যাকুইটাল, একটু বাংলায় বলে দেওয়া ভালো হচ্ছে, তারা খালাস পেয়ে তারপরে না এতদিন চলে যায়, এত সবকিছু হয়ে যায়, তখন তারা এত ক্লান্ত না, তারা তখন বলেন দিদি আর কোথাও যেতে চাই না, এবং এগুলো আলটিমেটলি কিন্তু সেই ডিভোর্সের দিকেই করে। তখন তাদের না মামলা হওয়া মানেই ডিভোর্সে গেল, তখন তাদের না সত্যি সত্যি আর কিছুর ইচ্ছে থাকে না। দেখুন 498 সেটা তো একটা পেনাল অফেন্স, তাকে চেক দেওয়ার জন্য বা পরবর্তীকালে মহিলাদের ডিভি একটা সেটা ডিবি একটা আসলো 2005। আমাদের একটা ফোন এসে একটু নিতে হবে, হ্যাঁ, একজন দর্শক বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমরা একটু ফোনটা নিয়ে নেব। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে? আমি রঞ্জিত দেবনাথ বলছি। হ্যাঁ বলছি স্যার, নমস্কার নেবেন? হ্যাঁ, সান্ধ্যকালীন নমস্কার। আমি এক ছেলের বাবা। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে দেখুন, যেটা বাস্তব বলি, আমার ছেলেকে বিয়ে দিয়েছিলাম বছর 3 আগে। এবার আমার ছেলে মেয়ে ওয়াইফ কি করেছে, মানে অন্য একটা ছেলের সাথেই তার একটা পরিচয় ছিল। এবার দিনের পর দিন তার কাছে ফোন টোন এই সেই এবং ঘোরাফেরা করতো, সেটা আমার ছেলে জানতে পেরে, কিন্তু আমরা সেটা জানতাম না। এবং ছেলে কিন্তু বিয়ে করতে ভালোবেসে। এবার আপনার যেটা একটু যদি সংক্ষেপে বলেন, কারণ দেববাবু আপনাকে বলি, আমাদের কিন্তু অনেক আলোচনার জানানোর আছে, আইনগত ব্যাপার আমরা চাই বেশি করে জানাতে, সময় তো খুব সংক্ষিপ্ত। আপনি যদি একটু বেশি সময় নিয়ে নেন তাহলে আর আমরা সেটা দিতে, আপনি খুব সংক্ষেপে যদি আপনি সমস্যাটা বলে আপনি কি জানতে চাইছেন যদি। আচ্ছা বলছি, হ্যাঁ, তাহলে সংক্ষেপেই বলে দিই একদম। দেখুন, ছেলের সাথে ছেলের স্ত্রীর কখনো ঝামেলা থাকতে পারে, কিছু থাকতে পারে, রাগ থাকতে পারে, উভয়ের মধ্যে রাগারাগি থাকতে পারে, কিন্তু বিশ্বাস করুন ছেলের মা বাবা হিসাবে আমরা
জীবনও ওকে একটা টুশব্দ করিনি। আর ও আজকে আমাদের নামে ডোমেস্টিক ভাইলেন্স 498 এগুলো করে গেছে। তার সুরা পাওয়ার কি রাস্তা? আমরা এখন মানে অসহায় হয়ে গেছি, অসহায় হয়ে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনি কোথা থেকে বললেন? আপনি কোথা থেকে বললেন? হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আমি নদিয়া। আচ্ছা, আপনার এই বিষয়টি মামলাটা বিচারাধীন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আচ্ছা, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা আবার ফিরে আসব। আপনি সঙ্গে থাকবেন, আমরা এই বিরতির পরেই আপনার উত্তরটা দেব। कसम ये खाए रे, टिक 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 टिक, प्लास्टिक टिक ना पाए रे, टिक 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 टिक, कसम ये खाए रे, टिक 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 टिक, प्लास्टिक टिक ना पाए रे। अगर सुन लो जो संभले ना हम, तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। अगर सुन लो जो संभले ना हम, तो बम ये फट जाएगा कि बहती सी है। হ্যাঁ, আমরা আবার ফিরে এলাম আলোচনায়। আমাদের বিরতিতে যাওয়ার আগে যে দর্শক বন্ধু প্রশ্নটি রেখেছিলেন, যদিও দেখুন এটা কিন্তু বিচারাধীন বিষয়, তো আমরা এই বিষয় নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করে কোনো মতামত দিতে পারি না। হ্যাঁ, সেই কারণে পুরো ডকুমেন্ট তথ্য নথি না দেখে বলা যাবে না যে আপনি আদৌ দোষী কি নির্দোষ। এটা বিচারাধীন মামলা, আপনাকে সাক্ষ্য প্রমাণ দিয়ে এবার প্রমাণ করতে হবে যে আপনি নির্দোষ। তবু যেহেতু আপনি প্রশ্নটি করেছেন একজন পুরুষ হিসাবে, যে আপনি সত্যি সত্যি আপনি মনে করছেন নির্যাতিত আপনি এবং আপনার ছেলে, সেই হিসাবে আমি নন্দিনী দিকে বলবো যে এইটা নিয়ে যদি কিছু বলা যায়। হ্যাঁ, আপনি মানে আপনার সমস্ত কাগজপত্র নিয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা অল বেঙ্গল মেন্স ফোরাম, আপনি নেটে খুঁজলেই আমাদের সব কিছু পাবেন, বা আপনার ছেলেকেও বলতে পারেন, ফোন নাম্বার ওখানেই পাবেন, আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের নদিয়াতেও সবাই আছেন সদস্যরা, তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দেওয়া যাবে। আপনি নাম্বার খুঁজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তী আলোচনা আসবো, যেখানে শেষ করেছিলাম মাননীয় শ্যামল। আচ্ছা শ্যামল, আপনি জায়গাটা বলবেন যে বধূ নির্যাতনের আইনটা যেখানে আমরা শেষ করেছিলাম আগের আলোচনা, যেটা একটা বিবর্তনের মধ্যে দিয়ে আসছে এবং বিভিন্ন সময় সংশোধনী হয়েছে, যেহেতু এটা বিভিন্ন রকমভাবে অপব্যবহার হচ্ছে দেখা গেল। তো তারপর যেটা উল্লেখযোগ্য যে সংশোধনীটা যেটা এসছে, যেটা আমাদের এখন মাননীয় সুপ্রিম কোর্ট বলে দিলেন যে একটা নোটিশ দিতে হবে আগে। হ্যাঁ, 41 নোটিশ, ওই জায়গাটা একটু বলুন। সেটা হচ্ছে এই বধূ নির্যাতন, মানে সংক্ষেপে বলতে 498-এ বলে একটা সমাজে একটা প্রচলিত বিয়ের পরে তুই এখনো 498-এ করিসনি, আরে করকে দে। এই যে করকে দে, এই যে অপব্যবহার চূড়ান্ত, সেখানে সবাই সে ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে মানে লোয়ার থেকে সর্বোচ্চ অবধি চুপচুপ। তবে আমাদের মধ্যে একটা আশা ছিল এই অপব্যবহারকে কোথাও রোখা হবে। পরবর্তীকালে 2014 সালে বিভিন্ন রকমের ডিসিশনের সিদ্ধান্ত হলো। 2014 সালে বললো না, অ্যাব্রাপ্টলি এই যে যথেচ্ছাচারভাবে গ্রেপ্তার একটা চেকড হলো, একটা চেক ভালভ হলো। সেটা কি না, সেটা 41A একটা ইন্ট্রোডিউস হলো না। আগে যেমন ছিল যে কোনো লোককে 41A অ্যারেস্ট করতে পারতে, আর 41A হলো। বললো এটা এলো হচ্ছে গিয়ে পরবর্তীকালে যে আরডেশ কুমার কেস 2014, আরডেশ কুমার ভার্সেস স্টেট অফ বিহার, এই কেসে কি হলো, একটা পরিবর্তন হলো। তাতে একটা ডাইরেক্টিভস দিয়ে দিল যে কাউকে যদি 7 বছরের মধ্যে 498-এতে যেমন 3 বছর পর্যন্ত সর্বোচ্চ সাজা, এছাড়া বললো যেগুলোতে মধ্যে 7 বছর পর্যন্ত সাজা, তাতে ওই রাত্রিবেলা গিয়ে পুলিশ দরজায় নক করে তুলে নিয়ে চলে আসলো তা নয়, তাকে আগে নোটিশ দিয়ে তার বক্তব্য শোনার একটা অধিকার তাকে দিতে হবে। যে কী বক্তব্য, এবারে যদি এই বক্তব্য শুনে মনে হয় যে হ্যাঁ গ্রেপ্তার অবশ্যম্ভাবী বা কিছু গোপন করছে বা কিছু, দেন আর দেন অনলি তাকে গ্রেপ্তার করা যাবে। তাছাড়া 41-এর নোটিশ না দিয়ে গ্রেপ্তার করা যাবে না। এইটা হচ্ছে কি আরডেশ কুমার কেস 2014-তে একটা চেক ভালভ দিল, সেটাকে এখন মোটামুটি দিয়ে সমস্ত ভারতবর্ষের সর্বত্রই এটাকে মানা হচ্ছে। সুতরাং এইটুকুনি বলতে পারি যে 498 এখন অনেকটা মানে নিরামিষ হয়ে গেছে। এখন আর কথায় কথায় 498 বলে এখন চলে যাচ্ছে সব ওই
PWDB অ্যাক্ট অর্থাৎ পারিবারিক নিগ্রহ আইনে চলে যাচ্ছে 2005। এইটা কেন এটা নিয়ে পরবর্তী আলোচনা আসবে। এক দর্শক বন্ধু ফোনে আবার এসে গেছেন, এই ফোনটা একটু নিতে হবে। হ্যালো, কে ফোনে আছে যদি বলেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দক্ষিণ 24 পরগনার ফলতার নবাসন গ্রাম থেকে অসিত মণ্ডল বলছি। হ্যাঁ বল। আমার প্রশ্ন হচ্ছে যে আইনে এমন কোনো সংস্থান আছে কি যেখানে ডিভোর্সের ক্ষেত্রে পুরুষরা খোরপোশ পেতে পারে? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন, খুব প্রাসঙ্গিক প্রশ্ন। আছে, পুরুষদের একটি খোরপোশ পাওয়ার অধিকার আছে, অবশ্যই তো অবশ্যই আছে। এটা আমাদের মাননীয় বিশিষ্ট বরিষ্ঠ আইনজীবী, আইনের ব্যাপার উনিই বলবেন। একটু শ্যামলদার যদি একটু। অবশ্যই এটা আমাদের একমাত্র স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এইটা পাওয়া যাবে না। হিন্দু ম্যারেজ অ্যাক্টে অবশ্যই সেকশন 24-এ তার অ্যালিমনি পাওয়ার, যদি দেখা যায় যে স্বামীর কোনো রোজগার নেই, ওয়াইফের রোজগার আছে, স্বামীর কোনো রকম ইনকাম নেই, তার চালাবার মতো সমস্ত নেই, তাহলে সে স্ত্রীর কাছ থেকে খোরপোশ পাওয়ার জন্য অ্যালিমনির মামলা করতে পারে। কিন্তু 125 ধারায় যে ফৌজদারি কার্যবিধির যে 125 ধারা, তাতে কিন্তু স্বামীকে সেই অধিকার দেওয়া হয়নি, যেটা নাকি বিচ্ছেদের মামলায় দেওয়া হয়েছে, এবং সেটা অবশ্যই বিশেষ বিবাহ আইনে হবে না, এটা হিন্দু হিন্দু ম্যারেজ একটা। কিন্তু সম্প্রতিকালে সেদিনকে এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে, মাননীয় জজ সাহেব বলছেন যে সুপ্রিম কোর্টে রিসেন্টলি একটি মামলা, মাননীয় সুপ্রিম কোর্ট একটা অবজারভেশনে বলছে যে হিন্দু ম্যারেজ অ্যাক্টে যদি স্বামীরা যদি তাদের খোরপোশ যদি তাদের দরকার হয়, তারা যদি পেতে পারেন, তাহলে হোয়াই নট স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, অর্থাৎ বিশেষ বিবাহ আইন, সেটাও তো একটা বিবাহ। সেখানেই বা যদি স্বামীরা যদি রেজিস্ট্রি করে থাকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে, সাধারণত দুটো তো আইন আছে মূলত, একটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, একটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট, এই আইনে রেজিস্ট্রেশনটা করা হয়। তো কেউ যদি স্পেশাল ম্যারেজ একটা রেজিস্ট্রেশন করেন এবং সেক্ষেত্রে পরে দেখা যায় যে স্বামী সত্যিই তার প্রয়োজন আছে অ্যালিমনির, সেক্ষেত্রেও কিন্তু এটা বিবেচনা করার দরকার। সম্প্রতি মাননীয় সুপ্রিম কোর্ট একটি মামলার ক্ষেত্রে এটা একটা অবজারভেশনে বলেছেন, যদিও সেটা এখন আইন হিসাবে আসেনি, আইনে আসেনি। আলোচনা আমাদের অনেক রকম হচ্ছে, এই যে হতে গিয়ে 41 আসলো যে না এটাকে চেক করতে হবে, হ্যাঁ রেগুলেট করতে হবে, সেই জন্য তো আইন। পরবর্তীকালে আরডিএস কুমারকে আবার দেখা গেল 41-এতে আমাদের যে সংশোধনী আসলো, এসে বললো যে এখন নোটিশ ইজ মাস্ট, নোটিশ ছাড়া। সুতরাং আমাদের যারা স্বামী বা স্বামীর বাড়ির লোকজনের আতঙ্ক হওয়ার কিছু নেই, এবং পুলিশের কাছেও যে পুলিশ নোটিশ না দিয়ে আপনাকে এসে গ্রেপ্তার করবে না। আপনি আপনার বক্তব্য পুলিশের কাছে বলবেন গিয়ে, পুলিশ ওই নোটিশে স্ট্যাম্প দিয়ে দেবে যে আপনি যথাযথভাবে মান্যতা দিয়েছেন, মেনেছেন নোটিশ, এবং সেইটা নিয়ে গিয়ে আপনি আদালতের কাছে দাঁড়ালে পরে আপনার কোনো ব্যাপার নয়, আদালত আপনাকে সমস্ত কিছু দেখে সে জামিন দেবে। তার মানে আপনার যে গ্রেপ্তার এবং জেল, সেইটা থেকে আপনি রক্ষা কবচ পেলেন, এইটুকুই বলতে পারি। মানে অর্থাৎ 498 কেসটা যেটা আপনি বলছেন অনেক এখন অনেক আগের থেকে অনেক হালকা হয়ে অনেকটা, অত ভয় পাওয়ার কিছু নেই অতটা। মানে আগে ছিল, হ্যাঁ আগে ছিল গ্রেপ্তার, এটা নেই। আমরা আবার আগে ছিল স্বামী মানে স্বামী শ্বশুর বাড়ি আসামি। হ্যাঁ, এটা তো এই নিয়ে তো অনেক নাটকও লেখা হয়েছে অনেক। যাই হোক, আমরা এই নিয়ে আবার আলোচনা আসছি ফিরে। আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতি নিয়ে আবার আমরা আলোচনা ফিরে আসছি। कसम ये खाए रे, टिक 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 टिक, प्लास्टिक टिक ना पाए रे, टिक 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 टिक, कसम ये खाए रे, टिक 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 टिक, प्लास्टिक टिक ना पाए रे। अगर सुन लो जो संभले ना हम, तो बम ये फट जाएगा, कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। अगर सुन लो जो संभले ना हम, तो बम ये फट जाएगा, कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। कि कर दो रहम धरती का ये दम भी घुट जाएगा, कि कुदरत की नस नस में जहर ये बस जाएगा। प्लास्टिक के हम सब मोहताज हैं, कैसा ये समाज है। कल ना हो हाथों में आज है, मौका ये अपना गवाए रे। टिक 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 टिक, कसम ये खाए रे, टिक 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 टिक, प्लास्टिक टिक ना
হ্যাঁ, আমরা আবার ফিরে এলাম আলোচনায়। পরবর্তী প্রশ্নেই যাব নন্দিনীর কাছে। আচ্ছা, আমরা তো নির্যাতনের জায়গাটায় আসছিলাম। আপনার তো নানান রকম অভিজ্ঞতা, যা দেখা যাচ্ছে যে এই আইন তো সুরক্ষা দিচ্ছে এখন পুরুষদের, অনেকটাই সুযোগ দিচ্ছে। তো আপনার কি মনে হয় আরও বেশি কি সুরক্ষা দেওয়া উচিত? কোথায় সুরক্ষা? আপনাদের দেখতে হলে আমাদের অফিসে এসে একদিন বসে থাকবেন, এটা কি সুরক্ষা? একটা নোটিশ যদি শুধু বেরোয়, আপনি আসবেন আমাদের অফিসে একদিন। আর তার থেকেও বড় কথা কি বলুন তো, যে পুরুষ মানুষ তো কিছু একদম জানেন না, তারা তাদের পরিবাররা আইন সম্পর্কে কোনো অজ্ঞতা। এই যে যেমন এখানে স্যার কিছুটা বলে দিলেন যে ভয় পাওয়ার কিছু নেই, নিরামিষ একটা আইন, যেটা আমরা আমাদের অফিসে এলেই বলি। এই জানাগুলো তো ভীষণ দরকার। ওনাদেরকে আত্মীয় স্বজনরা কি বুদ্ধি দেন, একদম পুলিশ স্টেশন যাবি না, পালিয়ে যা, দেখা করবি না, এই যে ভুল বুদ্ধিগুলো, ওনারা তো এগুলো জানেন না। না জানার ফলে না প্রচণ্ড একটা 498 আর ডিবি মানে ওনারা ভয়ে আতঙ্কে বাড়ির মধ্যে ঢুকে গেলেন, পালিয়ে গেলেন। সেই জায়গা থেকে আরও বড় গণ্ডগোলটা শুরু হয়ে যায় না, যে এই না জানার ফলে প্রথম থেকে একটা ভুল জিনিসের থেকে আরও বড় বড় ভুল জিনিসগুলো হতে থাকে। তো সেইখানে কাজে এটা তো ঠিক ওনারা সুরক্ষাও নন, এটা যে মানে একটা 41-এর নোটিশ সার্ভ করাটাই তো সুরক্ষা না। একটা বাড়িতে কি হয় যে এই যে মানে যে কোনো বাড়িতে না এই মামলা মোকদ্দমা পুলিশ, সেটা এত একটা অপমানজনক, একটা সম্মানহানি, একটা সব কিছু না। যে কোনো মধ্যবিত্ত বাড়িতে, সে উচ্চ মধ্যবিত্ত বাড়িতেও যেখানেই হোক, এটা তাদের কাছে একটা প্রচণ্ড সম্মানের জায়গা, একটা তাদের চাকরি বাকরি, তাদের সব কিছু, এটা তাদের না একটা স্টেক। তারা পারিবারিক এবং সমাজের কাছেও মানসিক প্রচণ্ড। তাদের বাবা মায়েরা, বয়স্ক বাবা মা, তারা ভাবছেন যে আমাদের জীবনে কি হলো, ছেলেকে মানুষ করালাম, চাকরি করতে গেল, এটা কি হলো, আমাদের তো সব ধুলিস্যাৎ হয়ে গেল। তো এই জায়গাটা নিয়ে যে একটা খেলা চলছে না সমাজে, এটা একটা খুব ডেঞ্জারাস খেলা, খুব ভয়ঙ্কর একটা খেলা। না, আমি খেলা বলবো না, কারণ এই যে এখানে আমাদের খোরপোশের আইন ছিল 125 ধারা মতে আমরা পেতাম, তাহলে হঠাৎ পারিবারিক নিগ্রহ সুরক্ষা ডিবি একটা আমরা আসছি। আমার এক দর্শক বন্ধু ফোনে অপেক্ষা করছেন, আমরা এটা একটু শুনে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার দেবজ্যোতি বাবু এবং শ্যামলকান্তি বাবু, ম্যাডাম, তিনজনকেই নমস্কার। আমি হুগলি জেলার ভান্ডারহাটি থেকে স্বপন কুমার আড্ড বলছি। আমি আপনাদের কাছে 3টে ছোট ছোট প্রশ্ন করবো, যেটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা দিয়ে বলবো। যে গত কয়েকদিন আগে আমার এলাকার একটি ছেলেটি ফেরি করে, মানে দোকানে দোকানে মাল বিক্রি করে, বিয়ে করেছিল বছর 6 আগে, তার একটি বাচ্চাও আছে। সেই ছেলেটি হঠাৎ তার স্ত্রী তার নামে একটা 498 কেস করে, ডোমেস্টিক ভায়োলেন্স, যত রকম চার্জ দেওয়া সবই দিয়েছে। দেওয়ার পর সেদিন রাত্রিবেলা, যেটা কিছুক্ষণ আগে আমাদের মাননীয় অতিথি বলছিলেন, যে সেদিন রাত্রিরেই পুলিশ তার কাছে চলে এলো। আমার প্রশ্নটা এই জায়গায় যে 498 করলেই কি তাকে অ্যারেস্ট করতে হবে? যদি অ্যারেস্ট না হয়, তার যদি অ্যারেস্ট করতে পুলিশের কাছে যদি ক্ষমতা থাকে যে অ্যারেস্ট করার, পুলিশ কি সে অ্যারেস্ট করতে পারে? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই যে যখন থানা থেকে পুলিশ গেল, পুলিশের মূল বক্তব্য হচ্ছে আগে টাকা দাও। ওই ছেলেটি খুব গরিব ছেলে, নিজের একটা জিনিস বিক্রি করে পুলিশকে সেদিন 4000 টাকা দিয়েছে, এবং পুলিশকে দেওয়ার পরেই তার পরের দিন তাকে থানায় গিয়ে কোর্টে যেতে হয়েছে, কোর্টে গিয়ে বেল নিতে তারও আরো বেশি খরচা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, যদি সে প্রকৃত অন্যায় করে, তার আগে সেটা তদন্ত না করে কি তাকে তার বেল নেওয়ার দরকার আছে, বা পুলিশ কি তার কাছ থেকে অ্যারেস্ট করতে পারে? এই দুটো প্রশ্ন রাখলাম, যদি সঠিক উত্তর দেন তো খুব ভালো হয়। হ্যাঁ, আপনাকে বলি, আমরা কিন্তু এটা নিয়ে ইতিমধ্যেই আলোচনা করে দিয়েছি। মাননীয় আমাদের শ্যামলবাবুও বলেছেন যে এইভাবে হঠাৎ করে কিন্তু পুলিশ কারোর বাড়ি যেতে পারে না, তাকে আগে একটা নোটিশ জারি করতে হয়। পুলিশের টাকা দাবি, অন্যায় দাবি, সেটাকে আপনি মেনে নিয়েছেন, অতএব এটা কিন্তু আইন তাকে সেই ক্ষমতা দেয়নি যে নোটিশ সার্ভিস করতে সে টাকা নেওয়া। এখন এটা নিয়ে তো কিছু বলা যায় না, আপনি যদি খুশি হয়ে দেন। কিন্তু আমি না এবার একটু স্যার আপনাকে একটু না, কিন্তু আমি একটা কথা বলি স্যার, কারণ যাদের সম্বন্ধে কথাগুলো বলা হচ্ছে না, এই যে নিম্ন মধ্যবিত্ত মানুষ, আপনি যে কথাগুলো বলছেন না স্যার, এগুলো কিন্তু কি বলুন তো, আইন আদালত আপনারা যেগুলো করেন সেগুলোর কথা। কিন্তু এই নিম্ন মধ্যবিত্ত মানুষ, এরা নিজেদের সম্মান বাঁচাবার জন্য, যেহেতু নিজেরা কিছু জানেন না, তারা তখন মনে করেন, কারণ তারা তো পুলিশকে এত ভয় পান, এইভাবে তারা মনে করেন এই টাকাটা দিলে আমরা বেঁচে যাব, কারণ তারা তো এই জিনিস, এই আইন, এই সব কিছু তারা বোঝেন না। আর তারা এর পরবর্তীকালে এটা নিয়ে একটা মামলা করবেন, পুলিশের নামে অভিযোগ জানাবো, কোথায় গিয়ে জানাবো, কার কাছে? আমরা কি পাড়ায় কাউন্সিলরের কাছে যাব? কারণ সব তো এরা, তাদের মধ্যে তো একটা সবার যোগাযোগ। কাজে এটা না আমরা এখানে বসে যত সহজে বলতে পারছি, এটা কিন্তু তত সহজ নয়। আজকে আমার কাছে এটা যত বলা সহজ, এখানে বসে এটা হয় না। তারা ভাবছেন 4000 টাকাটা দিলে আমাকে গ্রেপ্তার করবে না।
আমি কি এই 5,000 টাকাটা দিলে আমার এই বিলটা হয়ে যাবে? কারণ আমরা তো রেগুলার আমাদের অফিসে দেখছি কারুর ক্ষেত্রে সেটা 50 আর কারুর ক্ষেত্রে সেটা 5। আমাদেরকে না বুঝতে হবে এটা যে ওনাদের জন্য আমাদের এই বলাটা যত সহজ, ওনাদের জন্য এটা এত সহজ নয়। না, আপনাদের তো তাহলে সেই ফোরাম খোলা উচিত। আমরা সেই ফোরামই তো আমাদের আছে। এই যে খবরটা, এটা তো আমরা শুধু কিছু লাভ সুরাহা করতে পারবো না। না, সেটাই তো আমরা সুরাহা করার চেষ্টা করছি স্যার। জানুক যে আইনত পুলিশকে টাকা দিতে আপনি বাধ্য নয়, সেটা আমরা সবাইকে, পুলিশ কি করবে আমাদের কাছে যারা আসছেন স্যার আমরা তাদের সেটা শেখাচ্ছি। না আজকের 100 বছর আগের সেই জিনিস নেই। না স্যার, এটা বলতে তো হবে না। অনুষ্ঠানের উদ্দেশ্যটাই যে আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে সচেতন করা। আমাদের ফোরাম অবধি যারা পৌঁছচ্ছেন, বললেই যে আপনি পুলিশের কাছে যেতে না, বাধ্য এবার নন। আপনাকে দাদা বুঝতে হবে আমাদের ফোরাম অবধি যারা এসে পৌঁছচ্ছেন তাদের আমরা শিক্ষিত করে তুলছি। কিন্তু এই ছেলেটি তো আমাদের ফোরাম অবধি আসতে পারছেন না। যারা এসে পৌঁছচ্ছেন তারা জানছেন, তারা আস্তে আস্তে মাথা উঁচু করতে শিখছেন, তারা পিঠ শক্ত করতে শিখছেন। তবে এর মাধ্যমে, এর মাধ্যমে আমি বলছি আপনারা পুলিশকে টাকা দিতে বাধ্য নয়, কিন্তু পুলিশকে টাকা দিচ্ছেন এটা আমাদের আইন পড়ে তারা যদি জেনেও থাকে তাহলেও আমরা তো এই ফোরামে এসে আমরা বলবো না। সুতরাং আপনারা দিতে বাধ্য নয়, এবং পুলিশ আপনাদেরকে ওই 498A বা 7 বছর পর্যন্ত সাজা আছে এরকম ইয়েতে আপনাদেরকে গ্রেপ্তার করতে পারবে না। আপনারা মাথা উঁচু করে যাবেন, নোটিশ পেয়ে। বহু মানুষ আমাদের কাছে এসে বলছেন যে গ্রামে থাকা, পরবর্তী একটু আলোচনা একটু এগিয়ে নিয়ে যায়। হ্যাঁ, যে আমরা ওই 498 এর মধ্যে আটকে আছি, ওই বধূ নির্যাতনের মধ্যে। এইবার যে জিনিসটা দেখা গেল যে এই যেহেতু বধূ নির্যাতনের আইনটা ব্যাপক অপব্যবহার শুরু হলো এবং তারপর সংশোধনীয় হচ্ছে, তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে একবার এই বধূ নির্যাতনের ধারা যদি থানা, পুলিশ, আইন, আদালত হয়, সেই সংসার আর বাঁচছে না। সেই সংসার আলটিমেটলি ডিভোর্সে চলে যাচ্ছে। এই ডিভোর্স বাঁচাবার জন্য, অর্থাৎ সংসার ভেঙে যাওয়াটাকে আটকাবার জন্য আমাদের আরেকটি নতুন আইন এলো, যাকে বলা হচ্ছে প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স। অর্থাৎ এই যে দাম্পত্য কলহ সংক্রান্ত একটি নতুন আইন আনা হলো, যাকে বলা হলো ডিভি অ্যাক্ট, সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে ডিভি অ্যাক্ট, যাতে কেউ ওইভাবে অ্যারেস্ট হয় না। একটা সিভিল নেচারের মামলা, একটা দেওয়ানিমূলক একটি মামলা, যাতে চেষ্টা করা হয় সংসারটাকে বাঁচাবার জন্য। এই আইনটা কি এবং কেন এলো, এর যে প্রয়োজনীয়তা কি একটু বলতে আমি অনুরোধ করবো শ্যামলবাবুকে। তার আগে এক দর্শক বন্ধু একটু ফোনে অপেক্ষা করছেন, আমরা একটু ফোনটা নিয়ে নেব। হ্যালো, কে ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো স্যার, নমস্কার। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি যে আমার এই ছেলের বিয়ে দিয়েছিলাম, জানলেন, তাই আমি জানতাম না। আর মেয়ে, আপনি কে বলছেন, কোথা থেকে? ছিল তার মেয়ের বিয়ে দিয়ে, মেয়ে তখন আমার বিয়েটা আবার বাড়ি এলো, তখন মেয়ে বলছে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, ওয়েট করছে, আমি এখানে থাকবো না। তার দিদা এসেছিল বিয়ের সঙ্গে, তা সেই ছেলে ফুলের সাথেও করে নাই। হ্যালো, হ্যাঁ বলুন একটু সংক্ষেপে। তার সাথে বলছে যে আমি ছেলে সাথে করে নাই, কিন্তু মেয়েটা কিন্তু অষ্টমূলকে চলে গেল। আমার গয়না গয়না সাজালাম, গরিবের মেয়ের লাইনে ধারে বাড়ি তিরপলে সমস্ত 7 ভরি গয়না সাজিয়েছিলাম। সেই অষ্টমূলক করছে, গয়না গুনা নিয়ে চলে গেল। আমার ছেলের সঙ্গে ফুলের সাথেও করে নাই। আবার মধ্য নির্যাতন কেস করছে সবারই উপরে, যে আমাকে মেরেছে বলে। কিন্তু আবার মেয়েকে ডাবল কেস করেছে বহরমপুরে, যে আমাকে 4 টাকা গাড়ি করে এসে আমাকে মেরে, আমাকে তুলে মারতেছে বড় এই বলে। তাহলে কি করবে এটা বলুন তো একটু। হ্যাঁ, আপনি একটু সঙ্গে থাকুন শ্যামলবাবু। মানে ওনার বক্তব্য হচ্ছে ওনার পুত্রবধূ ওনাদের বিরুদ্ধে মামলা করেছে, মামলা করে এবারে সেটা বহরমপুরে গিয়ে হয়েছে, এরা কোথায় হয়েছে যাই হোক, মামলা যখন করেছে তাকে মামলাতে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে যা যা আইনি সুরক্ষা আছে, আইনি যা যা ব্যবস্থা আছে সেগুলো গ্রহণ করতে হবে। ওনাকে একজন আইনজীবীর কাছে যেতে হবে, গিয়ে ব্যবস্থা নেবে। আর যদি দেখে যে মিথ্যে করে করেছে তার জন্য ব্যবস্থা আছে। এই যে মানহানি হলো, এই যে চরম টাকা পয়সা, এই যে মিথ্যে করে ফলস প্রসিকিউশন নিয়ে আসলো, তার জন্য সে মামলা করবে। তাতে যদি প্রমাণ হয় তারা আসামি হবে, আসামি হয়ে তাদের সাজা হবে যদি প্রমাণ করতে পারে। অনেক ধন্যবাদ। আর যদি তারা মনে করেন যে পুরুষ অধিকার কর্মী যিনি আছেন নন্দিনীদি সাহায্য চাইবেন, তার কাছেও আসতে পারেন। হ্যাঁ, আপনি একটু সঙ্গে থাকুন, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতি নিয়ে আমরা আবার ফিরে আসছি অনুষ্ঠানে। कसम ये खाए रे, टिक 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 टिक, प्लास्टिक टिक ना पाए रे, टिक 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 टिक, कसम ये खाए रे, टिक 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 टिक, प्लास्टिक टिक ना पाए रे। अगर सुन लो
फट जाएगा कि बहती सी नदियां का ये पानी रुक जाएगा। अगर सुन लो जो संभले न हम तो बम ये फट जाएगा कि बहती सी नदियां का ये पानी रुक जाएगा। कि कर दो रहम धरती का ये दम भी घुट जाएगा। হ্যাঁ, আমরা আবার আলোচনায় ফিরে এলাম যেখানে শেষ করেছিলাম। এবার আমরা একটু যে নতুন আইনটা এলো, অর্থাৎ দাম্পত্য কলহ সংক্রান্ত আইন, যেটাকে আমরা আইনি পরিভাষায় সংক্ষেপে ডিভি অ্যাক্ট বলে থাকি, সেই আইনে কি বিশেষ বিশেষ দিকগুলো উঠে এলো এবং তাতে কতটা সুবিধে হলো সমাজকে বাঁচানোর জন্য বা পরিবারগুলোকে বাঁচাবার জন্য, এইটা একটু আমি বলতে অনুরোধ করবো শ্যামলবাবুকে। শ্যামলবাবু, দেখুন, এই পারিবারিক যে নারী নিগ্রহের বিরুদ্ধে সুরক্ষা আইন, এটা 2005 সালে এটা এফেক্ট হয়েছে 26শে অক্টোবর 2006 থেকে আমাদের এলো। এই পারিবারিক, যেখানে আমাদের একটা খোরপোশের জন্য একটা বিধান ছিল ফৌজদারি কার্যবিধিতে 125 ধারায়, পরবর্তীকালে দেখলো যে না, এটাতে ঠিক হচ্ছে না। কারণ দুটোর মধ্যে হচ্ছে পারিবারিক নিগ্রহ সুরক্ষা আইন, তার ফলে কিন্তু নারীকে অনেক অনেক ক্ষমতা দেওয়া হলো। কি সে পাবে? সে যেমন শ্বশুরবাড়িতে সে থাকার অধিকার পাবে, সে তার প্রোটেকশান পাবে, সে কি পাবে, তার যে ছেলে মেয়ে আছে তাদের জন্য মেনটেনেন্স পাবে, যেটা এই মেনটেনেন্সটা যদিও 125-এ ছিল তা সত্ত্বেও বললো পাবে। শুধু তাই নয়, সে যেমন এই শ্বশুরবাড়িতে থাকার প্রোটেকশান, ড্যামেজ, ক্ষয়ক্ষতি, অর্থনৈতিক যে আরাম, সেগুলো সমস্ত কিছু পাওয়ার জন্য এটা হলো। এইবারে এটার ওপর একটা কিন্তু দিগন্ত বিস্তৃত আমি বলবো একটা ঐতিহাসিক রায় দিল আমাদের সর্বোচ্চ আদালত ভারতবর্ষের। সে দিল হচ্ছে কারণ অনেক অপব্যবহার হচ্ছিল। দেখা যাবে হয়তো এই ডিভি অ্যাক্ট করলো যে মেয়েটি, তার আয় পুরুষের থেকে অনেক বেশি, স্বামীর থেকে অনেক বেশি, কিন্তু সে ওই সুযোগ নিয়ে করছিল। আবার দেখা গেল স্বামীর আয় যথেষ্ট সে একটা কোনো রকমে একটা আয়করের রিটার্ন সাবমিট করে দেখিয়ে দিল তার আয় এটা নয় এটা। এগুলোকে করে আমরা যারা মনে করি যে আমরা খুব চালাক বোধ হয়, কিন্তু একে আটকাবার জন্য রজনীশ ভার্সেস নেহা কেস ঐতিহাসিক রায় হলো ভারতবর্ষে এই মুহূর্তে। আমি বলবো ঐতিহাসিক এই কারণে যে সেটা হচ্ছে নভেম্বর 2020-তে হলো, যাকে বলল যে কোনো সে ফ্যামিলি কোর্ট হোক, ক্রিমিনাল কোর্টে হোক, বা যে কোনো হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্ডিয়ানশিপ অ্যাক্ট হোক, যে কোনো ফোরামে যাক, তাকে এভিডেভিট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস দিয়ে প্রমাণ করতে হবে যে তার কি আছে, এবং তাতে কতগুলো মার্শালিং করে দিল। এই মার্শালিং ছাড়া বললো আপ টু কোনো কোর্ট তার কথা শুনবে যতক্ষণ না দুজনে মিলে এই এভিডেভিট অফ অ্যাসেটস, অর্থাৎ আয়ের, তার আয় কি, আয়ের উৎস কি, তার লাইবিলিটি কি, সমস্ত কিছু ভারসাম্যকে রাখার জন্য এটা এখন ম্যান্ডেটারি হয়ে গেছে। ওই আসলাম আর চাইলাম তা হবে না, এটা দেখে রায় হচ্ছে। তাতে অনেক ধরা পড়ছে, এই যে জালে চাকরিতে ধরা পড়ে যাচ্ছে মিথ্যে, এবং অনেকে আদালত ছেড়ে চলে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা আইনের সংযোজন সাধারণ মানুষকে জানানো গেল। আসবো আমি নদীদির কাছে। আচ্ছা, এই যে বধূ নির্যাতনের অপব্যবহার থেকে রক্ষা মানে দেওয়ার জন্য পুরুষদের কথা ভেবেই কিনা জানি না, আমি বলছি বাচ্চার কাস্টডি যেটা নাকি তো সিভিল কোর্ট দেয়, কিন্তু এই ক্রিমিনাল কোর্টে এই প্রভিশনে এই রজনীশ ভার্সেস নেহাতে সমস্ত কিছু যা অধিকার দিল একটা ম্যাজিস্ট্রেট, একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সে তার অধিকার আছে ইনজাংশন দেওয়ার, শ্বশুরবাড়ির সম্পত্তি যাতে বিক্রি না করতে পারে, তার থাকার অধিকার দেয়, যেটা নাকি ওই আহুজা কেস, সতীশচন্দ্র আহুজা কেস 2021। আপনি পরবর্তী পরে আসবো। আচ্ছা, এখানে রিভেক্টর যেটা উল্লেখযোগ্য একটা ব্যাপার হলো ভার্বাল এবং ইমোশনাল অ্যাবিউজ। এই ব্যাপারটা একটু পরে বলবো, তার আগে একটা দর্শক ফোনে এসেছেন, ফোনটা একটু নিয়ে নিই। হ্যালো, কে আছে? হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ স্যার, আমি হাওড়া রামরাওতলা থেকে বলছি, হেমন্ত কোলে। আমি ওই দিদিভাইয়ের সাথে একটু যোগাযোগ করতে চাইছি, কারণ আমার বড় ছেলে বিয়ে দিয়েছিলাম 10, 12, 20-তে। এইরকম আমার বৌমা হঠাৎ করে কোথাও কিছু নেই পাগলের মতো করে আমার ছেলেকে বঁটি দিয়ে কাটতে এসেছিল, এবং তারপরে বঁটি কেটে নেওয়ার পরে স্যার ছুটি ধরেছিল, কিন্তু সেই রাত্রি বৌমার বাপের বাড়ি থেকে বাবা আরো 2-3 জন এসে নিয়ে চলে যায়। যার কারণে সেই থেকে 4 মাস এসেছিল না, হঠাৎ করে রাজনগর থানায় ওনার বৌমার বাপের বাড়ি, বৌমা 498 করে দিয়েছে, যেটা আমাদের বেল দিতে হয়েছে। আর তারপরে রাজনগর থানা থেকে এসে সমস্ত আমার খাট বিছানা
কিন্তু বৌমার বাবা আমাকে এইটুকু জিনিস দেয়নি, কথা বলতে গেলে একটা পয়সা আমি নিইনি, কারণ আমার মেয়ে ছিল না, একটা মেয়ে দরকার, আমার দুটো ছেলে। বেশ, ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, আপনার এই প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা নন্দিনী, আমি বলছি একটু দিদি ভাইয়ের ফোন নাম্বার বা অন্য কিছু দিতে হ্যাঁ পারবেন? আপনি বলছেন। আচ্ছা নন্দিনী, আপনি অল বেঙ্গল মেন্স ফোরাম নেটে একটু খোঁজ করুন বা ছেলেকে বলুন, সব দেয়া আছে আমাদের ওখানে। আচ্ছা ঠিক আছে নদী, এর আগেও বলেছেন, আবার বলে দিলেন। আচ্ছা, এটা তো আপনাকে এটাও বলি, যদি কোনো কারণে কেউ এটা মিস করে যান, আপনার ইউটিউবে গেলে কিন্তু আপনারা আবার দেখে নিতে পারবেন। আর নন্দিনী তো এখন যথেষ্ট জনপ্রিয় এইসব কাজের ব্যাপারে, পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা নদী, এই যে ডিভি একটা এলো, হ্যাঁ ডিভি একটা এসে কি পুরুষরা কি একটু হালকা হলো নাকি না কোনো তাদের কোনো সুরা হলো? তাহলে আমি প্রথমেই আপনাকে একটা কথা বলি, এই অ্যাক্টটার কি নাম? প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স। তাহলে কি সুবিধে পুরুষ মানুষের হলো? সারা পৃথিবীতে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আওতায় কোথাও পুরুষ মানুষ তো নেই। তাহলে পারিবারিক নিগ্রহ কি শুধু স্ত্রীদেরই হয়, পুরুষের হয় না? তাহলে পুরুষের কি সুবিধে? স্যারের কথা অনুযায়ী মানে ইমেন্স সুবিধে মহিলাদের জন্য করে দেওয়া হলো। একজন মহিলা কিন্তু 498-এ করার পরেও তার শ্বশুরবাড়িতে থেকে যাচ্ছেন। বাচ্চা কাচ্চার কাস্টাডির কথাই যদি বলেন, পক্সো দেওয়া হবে এই ভয়ে বাবা তার মেয়ের সঙ্গেও দেখা করতে যেতে পারেন না, অথচ বাচ্চার দায়িত্ব, বাচ্চার টাকা পয়সাও বাবাকে দিতে হয়। কিসের সুবিধে পুরুষ মানুষ, কোন সুবিধেতে পুরুষ মানুষ ভারতবর্ষে আছেন? আমি বাইরের কথা ছেড়ে দিলাম, বিদেশের কথা আমরা যেহেতু কাজ করি তাদের সঙ্গে আমরা জানি, সেটা আমি ছেড়ে দিলাম। ভারতবর্ষের পুরুষ মানুষ কি সুবিধেতে আছেন আমি একটু শুধু জানতে চাই। কোন জিনিসের সুবিধে পেয়েছেন? আমি আইনি যেহেতু আলোচনা করতে পারছি, আইনের কথা বলছি, তার বাইরে স্বাস্থ্য, শিক্ষা, এসব তো আমি আর কথাই বলতে চাই না। যেটা আইনটার নামই প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স, সেখানে পুরুষ মানুষ কি সুবিধে পেলেন এই আইনটা হয়ে? আচ্ছা, এই সুপ্রিম কোর্ট হঠাৎ বলে দিলেন পুরুষ মানুষের আইটিআর কিন্তু ভ্যালিড ডকুমেন্ট নয়, তাহলে তারা প্রমাণ করবেন কোথা থেকে? আইটিআরটা একটু বলে দেওয়া যায় যে এই যে ডিভি অ্যাক্টে মামলা করলে আমাদের মাননীয় শ্যামলবাবু যেটা বললেন যে এখন এফিডেভিট অফ অ্যাসেটস আর লাইব্রেরি, অর্থাৎ তিনি কোথায় চাকরি করেন, কত মাইনে পান, তার সমস্ত দিতে হয়, জানাতে হয় এফিডেভিট করে। একটা 22 পাতার একটা ফর্ম আছে, ফিল আপ করে দিতে হবে। 3 বছরের ব্যাংক সব বুঝলাম, এখন আবার বলে দিচ্ছেন আইটিআর ভ্যালিড ডকুমেন্ট নয় পুরুষে, তাহলে পুরুষ কি প্রমাণ করবে তারা? আচ্ছা, পুরুষের বলে নয়, আইটিআরটাকে বলছে যে তোমরা দেখো, ওটাকে একটা রাখো, কিন্তু সেটাই সর্বোচ্চ ইয়ে নয়, তাকে দেখতে হবে। তাকে 3 বছরের ব্যাংক ব্যালেন্স, সে জানে না 3 বছর বাদে আবার এই আইডিয়া আসবে, তাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মহিলারা আকছার নিজেদের চাকরি লুকিয়ে ফেলেন, ছেড়ে দেন টাকা নেওয়ার জন্য। হঠাৎ করে মুম্বাই হাইকোর্ট বলে দিলেন যে আপনি কিন্তু মিউচুয়াল ডিভোর্সের সময় অ্যালিমানি নিয়ে ফেলেছেন, তারপরে আবার কিন্তু সেটা যদি আপনারা শেষ হয়ে গিয়ে থাকে, আপনি কিন্তু আবার আপনার এবং আপনার বাচ্চাদের মানে ভরণ পোষণের জন্য আবার মেনটেনেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তাহলে পুরুষ মানুষ ঠিক কোন জায়গা থেকে সুবিধাজনক পরিস্থিতিতে আছেন বা একটু নিঃশ্বাস ফেলার জায়গা পেলেন, আমি এটা সত্যি খুব জানতে চাই আর কি। আপনারা যেহেতু আইনজীবী, আমি তাই জানতে চাই। আপনারা কি আপনি যেটা বলতে চাইছেন তাহলে পুরুষ মানুষের কাছে একটা মানে ভীতির ব্যাপার, একদিকে 354 ধারা নতুন নতুন পুরুষ মানুষ তো মৃতপ্রায়। 354 ধারা। আচ্ছা, এবার আমি বলি আরেকটা শুনুন দাদা, ডিভির মধ্যে কিন্তু আছে যে মানে রেপের প্রভিশনও, যে অনিচ্ছাকৃত শারীরিক সম্পর্ক আবার আনার কথা ভাবা হচ্ছে ম্যারিটাল রেপ। আপনি ভাবুন, ডিভির মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ওটা আছে, আবার আমরা আনার চেষ্টা করছি ম্যারিটাল রেপ। এবার ভাবুন, স্ত্রীর যদি ইচ্ছে না থাকে তখন সেটা ম্যারিটাল রেপ, স্বামীর যদি ইচ্ছে না থাকে তিনি কিন্তু ইম্পোর্টেন্ট, সেই নিয়ে কিন্তু আবার ডিভোর্সের মামলা হবে, স্বামী কিন্তু শারীরিকভাবে অক্ষম। তাহলে পুরুষ মানুষ ঠিক কোন জায়গা থেকে ভালো আছেন আমি জানতে চাই ভারতবর্ষে। বারবার ডিভি অ্যাক্টে ভালো আছে, ওইটুকুই ভালো আছে যে দেখা গেল যে তার আয় ব্যয় যখন হিসাব দিচ্ছে বিফোর দি ম্যাজিস্ট্রেট, তখন ধরা পড়ে যাচ্ছে ছাত্রীতে, যে তখন ধরা পড়ছে কি 2 মাসের বিয়েতে 80 লক্ষ টাকা চাইছেন, 2 মাস হওয়ার পর চাকরি করে, মেয়েটিও কিন্তু আইটিতে চাকরি করে, ছেলেটিও আইটিতে চাকরি করে। যেটা আপনি বললেন যে একটা মিউচুয়াল ডিভোর্স হলো, তারপরে সেই টাকার পরেও আবার তারা মামলা করলো, সেই যদি করে তাহলে এফিডেভিট করে মিউচুয়াল ডিভোর্স হচ্ছে যে আমাদের আর বর্তমানে ভবিষ্যতে আর কোনো দাবি দেওয়া থাকবে না। এই যে দুজনে এগ্রি করে একটা চুক্তি হলো, সেই চুক্তির আমাকে সিল মারলেন আদালত, এই মহামান্য আদালত যখন সিল মারল, তারপরে যখন চলে যেত এভিডেন্স দিয়ে এফিডেভিট সহ, সে যখন বলছে তার জন্য প্রভিশন আছে, আদালতে না আসে ঘরে বসে তো হবে না। আমি তো কেউ ঘরে বসে তো নেই স্যার, আমি তো প্রভিশনের কথা বলছি না, আমি বলছি পুরুষ মানুষের কি সুবিধা হলো। পুরুষ মানুষের সুবিধা হচ্ছে কোনো সুবিধা নেই, যখন পুরুষ দেবে না তখন যখন আদালতে মহামান্য আদালত বিচার করবে যে তুমি পেয়েছো, পুরুষ মানুষ যদি মেইনটেনেন্স না দেয় অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে, অ্যারেস্ট হবে, তো চাকরিটা চলে যাবে না। তার জন্যই তো প্রভিশন, তার জন্য তো আইনের প্রভিশন। আমরা তো আইনটাকে বাদ দিয়ে আমরা ভারতীয় সংবিধানে যা যা রয়েছে দেখুন, আমাদের আপনাদের আইনি তো একটা কথা বলে যে
হাজারটা দোষী ছাড়া পেলেও একজন নির্দোষের যেন শাস্তি না হয়, কিন্তু এখানে কিন্তু পুরুষ মানুষের ক্ষেত্রে তাই হয় না। মানে আপনি বলতে চাইছেন একজন পুরুষ মানুষ বিয়ে করা মানে একবারে হাড়ি কাটে গলা, হাড়ি কাটে গলা দেওয়া মানে সারা জীবনের মতন সেটা। আর বিয়ে না করলেও তাই, একটা প্রেম করা মানেও কিন্তু তাই, যখন তখন বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, যখন তখন ধর্ষণের মামলা। বিয়ে না করা মানেও তাই, মহিলাদের সঙ্গে পুরুষ মানুষের কোনো রকম সম্পর্ক মানে একটা পুরুষ মানুষের জীবন শেষ। তাহলে পথি নারী বিবর্জিতা শাস্ত্রে আমাদের ঠিকই কথা লেখা ছিল না। এই ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে একটা দিগন্ত খুলে দিল হচ্ছে সতীশচন্দ্র আহুজা কেস 2021। হ্যাঁ, একটা দর্শক বন্ধু এটা অনেকক্ষণ অপেক্ষা করছে, একটু ফোনটা একটু নিয়ে নিই। হ্যাঁ হ্যালো, কি অপেক্ষা করছে? হ্যালো, হ্যাঁ বোধহয় উনি চলে গেছেন। হ্যাঁ যেখানে সতীশচন্দ্র, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসছেন। হ্যাঁ বলুন আপনার নামটা এবং কোথা থেকে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ আমি বলছিলাম বালুরঘাট থেকে সুজন দাস। হ্যাঁ বলুন বলুন, খুব সংক্ষেপে তাড়াতাড়ি, আমাদের সময় খুব কম। হ্যাঁ আমার নাম সুজন দাস। হ্যাঁ বলুন, টিভির ভলিউম একদম কমিয়ে দিন। হ্যাঁ বলছিলাম যে 498 কেস বা অন্যান্য যে কেসে যখন কোনো মামলা হয়, মামলার শেষে যখন ফলস বের হয়, ফলস, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমরা বলুন। হ্যাঁ ফলস হওয়ার পরে যে ওখানে তো যদি ওয়াইফ যদি প্রমাণ করতে পারে যে এটা তো ও দোষ করেছে স্বামী, তাহলে তো সঙ্গে সঙ্গে সাজা ঘোষণা হয়ে যায়। আর যদি প্রমাণ করতে না পারে তো ওকে তো কোনো না কোনো সাজা দেওয়া উচিত, ওটা করে না কেন? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করে, এই নিয়ে ইতিমধ্যে আমাদের প্রথম দিকে আলোচনা করে ফেলেছি। আপনি যদি সেটা না শুনে থাকেন, আপনি একটি ইউটিউবে সার্চ করবেন আজকের অনুষ্ঠানটার ব্যাপারে, আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমরা এটা নিয়ে আর সময় নষ্ট করতে চাইছি না, কারণ আমাদের আরও অনেক কিছু বলার আছে। হ্যাঁ, যেটা আমি শ্যামলবাবুকে যে আটকে গেছিলাম, যে এই যে ডিভি একটা এলো, যে নতুন যে আইনটা এলো, এখানে একটা নতুন ধরনের দুটো কথা শোনা গেল। এই ব্যাপারটা একটু যদি খুলে বলেন, যে ভার্বাল এবং ইমোশনাল অ্যাবিউজ, অর্থাৎ মৌখিকভাবে এবং আবেগতাড়িতভাবে বা ইভেন হচ্ছে ইকোনমিক্যাল অ্যাবিউজ, মানে অর্থনৈতিকভাবে তাকে নিগ্রহ করা, এই ব্যাপারটা কি বলতে চাইছে আইন, এই জায়গাটা যদি একটু বলেন। দেখুন, ভার্বাল এবং ইমোশনাল অ্যাবিউজ এগুলো হচ্ছে একটা নারীকে, একটা পরিবারে সেই নারীকে বিভিন্নভাবে নিগ্রহ করা হয়। যেমন ভার্বালে যেমন কি দেখতে, বাবা কালো, তারপর তাকে অপমান, তোর কি শিক্ষা, তোর ফ্যামিলিটা কি, এই যে বিভিন্ন রকমভাবে তাকে নিগ্রহ করা, এটা হচ্ছে ভার্বাল। বউকে এগুলো তো সব লিখিত আকারে হয় না, গিয়ে বললো, হয়তো যাওয়ার সময় বললো যে দেখ আমি জানি এসে আর তোর না মুখ দেখি। এই যে ভার্বাল অ্যাবিউজ হলো, ইমোশনাল অ্যাবিউজ হলো। আর হচ্ছে গিয়ে কি না, কোনো ছেলে সন্তান দিতে পারলি না, কেন বিয়ে হলো, এই যে ছেলে কেন হলো না, এটাও একটা নিগ্রহের কারণ। এগুলো আমরা আমরা মনে করি ছেলে মেয়ে সব সমান, কিন্তু অনেক পরিবারই আছে ছেলে দিতে পারলি না, অতএব এই নিয়ে একটা তাকে গঞ্জনা নিগ্রহ করতে হলো। এটা ভার্বাল ইমোশনাল। ইকোনমিক অ্যাবিউজ, তাকে টাকা না দেওয়া বা তাকে কোনো রকমভাবে তাকে খরচাদি না দেওয়া, তাকে বলবে যে যা কিছু করবি সে আবার ওপরে ভরসা করে থাকতে হবে, এই যে যেটা হচ্ছে ইকোনমিক অ্যাবিউজ হচ্ছে, বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে তাকে নিগ্রহ করা হচ্ছে। একেবারে তো শেষ পর্যন্ত চলে এসেছে, আমাদের আরো অনেক কিছু বলার ছিল, বুঝতেই পারছি। তবে আহুজা কেস, কিন্তু আহুজা কেস এটা ঐতিহাসিক কেস। এই যে আপনি যেটা বললেন 2021 সতীশচন্দ্র আহুজা কেস, এই যে তাকে গালিগালাজ করা বা তাকে ইয়ে করা। আচ্ছা নন্দিনীর কাছে আসবো। আচ্ছা, এটা তো স্ত্রীরাও তো স্বামীদের আকচার বলেন, সেটা অনেক বেশি বলেন আর কি। সারাক্ষণ আমাদের কাছে তো শুনি তুই তোকারি, তার বাবা মাকে ইভেন, তাহলে তারা কোথায় যাবেন? তাদের জন্য ডিবি কি হবে? সারাক্ষণ স্বামীকে তুই তোকারি 504 মামলা করে তাদের জন্য যে করছে। আপনি না স্যার সবকিছুতে যে মামলা করুনে চলে যাচ্ছেন, সেটা তো হয় না সব সময়। মারপিট করতে বলতে পারে তারা যেই পুরুষ মানুষরা একটা থানায় গেলে জিডি নেওয়া হয় না, কথায় কথায় তাদের জন্য মামলায় তো যাওয়া যায় না। থানার দরকার নেই, আপনি আদালতের কাছে যান। কটা আদালতে মামলা ওঠানো হয়েছে, আমাকে অপমান করেছে, অপমান করেছে, গালিগালাজ করেছে। পুরুষ মানুষরা যে ভয়ে ভয়ে ভারতবর্ষে বেঁচে আছেন। আর এরকম কোন স্ত্রী যদি মার খান তিনি থানায় যেতে পারে, কোন স্বামী যদি মার খান থানায় যান, নেন না তো, যেতে পারে, কেউ নেন না, নিশ্চয়ই যেতে পারে, কেউ নেন না। লজ্জার ব্যাপার, যে লজ্জা শুধু নয় দাদা, কেউ নেন না, বলবে যে থানার পুলিশ। আপনি কি 323 করতে যাবেন যে বউ আমায় মেরেছে বলে? কটা থানাই বানায়? আমাদের দেশে আইন আছে, যদি থানা তাকে রিফিউজ করে যে তার অভিযোগ না নিতে চায়, সে তার সুপিরিয়রকে, জেলার যে সুপিরিয়র অথরিটি তাকে জানাবে, জানিয়ে সোজা আদালতে যা। আদালতে বিচার গেলেই পাওয়া যায়? আপনি তো জানেন স্যার যে কি দীর্ঘমেয়াদী আমাদের
কি মানে আপনার মনে হয় যে এই কথাগুলো সত্যি সত্যি? আমি বলছি, আমি বলবো আমাদের অনুষ্ঠান একদম যেহেতু শেষ প্রান্তে এসেছি, আমাদের উদ্দেশ্য না যে ঝগড়া করা বা বিতর্ক তৈরি করা। তো যেহেতু এখন বর্তমান সামাজিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে শুধুমাত্র একতরফাই যে নারীরা নির্যাতিত হচ্ছেন তা না, অনেক সময় দেখা যাচ্ছে পুরুষরা নির্যাতিত হচ্ছেন। সুতরাং এইটাকে কিভাবে দেখা যায়? হ্যাঁ, পুরুষরা ম্যাক্সিমাম হচ্ছে, এটা হচ্ছে, একমত হচ্ছে। পুরুষরা হয়তো বললাম যে মধ্যরাতে গিয়ে পুলিশকে নিয়ে চলে আসলো, তারপরে দেখা গেলো তার ব্যাংক থেকে যেহেতু তার যৌথভাবে অ্যাকাউন্ট, সমস্ত টাকা তুলে নিল। তখন 490 মানে মার্ডার কেসের থেকে ভয়াবহ। তখন সে স্বামী যখন জেল থেকে বেরোলো, দেখলো তার ব্যাংকে কোনো কিছু টাকা নেই, তাহলে এটা নির্যাতিত নয়? আচ্ছা, কিছু না স্যার, একটা সবকিছুর তো কমিশন আছে। মানে এই দেখুন, এখানে আমাদের তো হাতে কিছু নেই, একটা মেন্স কমিশন, একটা অন্তত একটা কি দুটো রক্ষা কবচ তৈরি হয়। মানে আপনি যে পুরুষদের জন্য একজন মহিলা কমিশন আছে, একটা পুরুষ কমিশন, মহিলা কমিশন কি কিসের কমিশন নেই বলুন তো? আমি আপনি ইচ্ছা করে গেলে একটা বাড়িও ভাঙতে পারি না, তার জন্য হাহার হবে, সব কমিশন দেশে দাঁড়িয়ে যাবে। কিন্তু পুরুষ মানুষের জন্য একটা কমিশন হোক, একটা দুটো রক্ষা কবচ তৈরি হোক, তাহলে দেখবেন সবকিছু না অনেকটা শেপে চলে এসেছে। আপনি পুরুষ মানুষের জন্য আলাদা আইন করা উচিত নিশ্চয়ই। আজকে 498 এর মতন একটা 498B হোক না, সেটাও কি অপব্যবহার হবে না? নিশ্চয়ই হবে, কেন হবে না? অপব্যবহার না হোক, তাহলে কি পুরুষ মানুষের ঝামেলা মিটে যাবে? আমি তো বারবার বলছি আমাকে আরেকটা আইডিয়ার দরকার নেই। কবচ আছে, কবচটা পড়তে হবে। আমার কাছে কবচ আছে, কবচ পড়তে হবে, সেটা জানতে হবে। না হলে আমরা কবচ না দিলে তাহলে স্যার 498 এও তুলে দেওয়া হোক কবচ, যখন তাহলে এরকম একটা কিছু জেন্ডার নিউট্রাল করে দেওয়া হোক ওটাকে, যে সবাই ওটাই ব্যবহার করতে পারবেন। না, ব্যাপার হচ্ছে যে আমাদের সমাজটা দেখা গেছে যে আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, বলা হয় যে আমাদের কবচ আছে বলে আউজা কেসে বলল পুরুষতান্ত্রিক বলবেন না দাদা, প্লিজ পুরুষতান্ত্রিক বলবেন না। না না হলে সে কিছু পাবে না। ডোমেস্টিক ভায়োলেন্স হতে হবে। ডোমেস্টিক ভায়োলেন্স একটা পিডব্লিউডি একটা মামলা করলাম আর আমি পেয়ে গেলাম, এটা ভাবার কোনো কারণ নেই। আউজা কেসের লাস্ট আমার কথা মেন্স কমিশন হোক, যেখানে পুরুষ মানুষ গিয়ে কথা জানাতে পারবে। হ্যাঁ, যেটা আমাদের পারিবারিক বিগ্রহ প্রমাণ না হলে পরে সে কিছু পাবে না। হ্যাঁ, আমাদের যেটা বলবার ছিল আইনগতভাবে আপনাদেরকে সচেতন করা, যে মহিলাদের যে কি আইন রয়েছে। আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে এটাও জানতে পারলাম যে পুরুষদেরও কিছু রক্ষা কবচ আছে। আপনারা যারা অনুষ্ঠান প্রথম থেকে থাকেননি, আপনারা ইউটিউবে গিয়ে আবার দেখে নিতে পারেন আজকে অনুষ্ঠানের বিষয়টা, আলোচনা কি আজকে বেরিয়ে এলো। আমাদের যেটা মূল বক্তব্য হচ্ছে যে কোনো বিতর্ক, বিবাদ নয়, ঝগড়া নয়, পারস্পরিক সহাবস্থান এবং ভালোবাসা দিয়ে একটা সংসার সুন্দর হতে পারে। বিশেষ করে যেখানে বাচ্চা শিশুরা রয়েছে, সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান পতি যদি থাকে তার সনে। আমরা খুব কায়দা করে এই কথাটা সবসময় বাদ দিয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আর আপনারা যারা অনুষ্ঠানে থাকলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ইচ্ছা না থাকলো, আশা করি এই নিয়ে পরবর্তীকালে আমরা আবার অনুষ্ঠানে আপনাদের দুজনকে পাবো। ততদিন পর্যন্ত আজকের মতন আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। নমস্কার।